This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমরা না সরাসরি শিলিগুড়ির দিকে নজর রাখি, কারণ শিলিগুড়ি নারী পাচার চক্র ছবি গতকাল আমরা দেখিয়েছিলাম। সেই ঘটনার আস্তে আস্তে একটা করে পর্দা উঠছে। জানেন, ট্রেন ছাড়ার আগের মুহূর্তে রক্ষা পেয়েছেন উত্তরবঙ্গের 56 জন তরুণী, কিন্তু এই ঘটনা কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুলিশি নজরদারির হাত। আজ অভিযুক্ত জিতেন্দ্রকে নিয়ে ভবেশ মোড়ের ডেরায় তল্লাশি চালায় তদন্তকারীরা, কিন্তু শিলিগুড়ি কমিশনারেট এলাকায় যে ডেরা বেঁধে এমন বেআইনি কারবার চলছে সে খবর কি কারোর কাছে ছিল না? এই প্রশ্নগুলো তো এবার উঠছে। তিনতলা পাকা বাড়ি, আগে পিছে ট্রেনিং সেন্টারের সাইনবোর্ড, নাম দুর্গ এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল সোসাইটি, নজর কাটছে অশোক স্তম্ভ আর স্বচ্ছ ভারতের লোগো। অভিযোগ, শিলিগুড়ির এই বাড়িতেই প্রশিক্ষণ শিবিরের নামে নারী পাচারের চক্র ফেঁদে বসেছিল কুচক্রীরা। শিলিগুড়িতে এই সংস্থার মাধ্যমেই প্রশিক্ষণের নামে মেয়েদেরকে রেখে আস্থা অর্জনের পর তাদের পাচার করে দেওয়া হতো দেশের বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে। আমি দেখাবো ছবিটা, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে এই যে সোসাইটি সেখানে। সেন্টার ছত্তিশগড়ের সংস্থার নাম করে এভাবে মেয়েদেরকে পাচার করা হতো, এবং এটা যেমন ক্লাসরুম, পুলিশ অভিযান চালাচ্ছে, রেল পুলিশের তরফে অভিযান চলছে। জিতেন্দ্রকে নিয়ে আসা হয়েছে, এবং আরও একটা নতুন তথ্য দিয়ে রাখি, এরা কিন্তু বুঝে গিয়েছিল যেহেতু মেয়েগুলো উদ্ধার হয়েছে এবং এরা দুজন গ্রেপ্তার হয়েছে, যে কোনো সময় এখানে অভিযান হবে। এখান থেকেও কিন্তু পালানোর প্রস্তুতি শুরু হয়ে গেছিল। সমস্ত কিছু প্যাক করে রাখা, এই দেখো বিভিন্ন বক্সগুলোতে প্যাক করে রাখা, কোথাও ফ্যান, ব্লেড, ওই ঘরে দেখলাম 24টা কম্পিউটার রয়েছে, এবং এই যে বিভিন্ন জায়গায় সমস্ত জিনিসপত্র প্যাক করে রাখা। জিতেন্দ্রকে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অভিযান চলছে, যেমন এই সেন্টারও চলছে। জিতেন্দ্রর অবশ্য এখনো দাবি এটা সরকারি প্রতিষ্ঠান। জিতেন্দ্র, এটা সরকারি প্রতিষ্ঠান? জি স্যার। কোথায় কাগজ, কোথায়? সব কাগজ দিয়েছে পুলিশের কাছে। হ্যাঁ, তাহলে পালিয়ে যাচ্ছিলে কেন? বন্ধ করে দিয়েছিলে কেন? পালাচ্ছি না স্যার আমি। সোমবার রাতে এনজিপি স্টেশন থেকে 56 জন তরুণীকে উদ্ধার করে রেল পুলিশ। বেঙ্গালুরুতে একটি নামী মোবাইল ফোনের সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নামে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে। সেদিনই এনজিপি স্টেশন থেকে দুই অভিযুক্ত জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিকা কর নামে দুজনকে গ্রেপ্তার করে রেল পুলিশ। ধৃতরা কিভাবে এই চক্র চালাত তারই সুলুক সন্ধানে এদিন এই বাড়িতে হানা। প্রথমে অফিস দেখালাম, এবার কিন্তু মেয়েদেরকে যেখানে রাখা হতো হোস্টেল, সেই হোস্টেলে পুলিশ জিতেন্দ্রকে নিয়ে যাচ্ছে। আমি কোম্পানি এমপ্লয়ি আছি, আমি কোনো কোম্পানি লোক নেই। মালিক কে আছে আপনারা সার্চ করুন, ঠিক আছে? মালিক হিসাবে না, এটা গভর্নমেন্ট প্রজেক্ট দাদা। জিতেন্দ্রকে নিয়ে তল্লাশির সময় হঠাৎ এই মহিলা সেখানে হাজির হন। নিজেকে জিতেন্দ্র স্ত্রী বলে দাবি করে বেশ কিছু নথিপত্র দেখান। आपके पास कुछ कागजात है गवर्नमेंट का अप्रूवल का या फिर कुछ जिसमें लिखा गया है आप लोग इन लड़कियों को लेके काम देंगे? दिखाइए, ये क्या है? प्रोजेक्ट डायरेक्टर की तरफ से पश्चिम बंगो सोसाइटी फॉर स्किल डेवलपमेंट, लड़कियों का कह रहा है टू द डायरेक्टर दुर्ग एजुकेशन। फंसाया जा रहा है। इसके पहले कितना बैच चला यहाँ पे सर 8-10, ये तो 13 नंबर बैच। आप जितेंद्र का बीबी है? हाँ। উত্তরবঙ্গের চা বলয়ে কি নারী পাচার চক্র এখনো সক্রিয়? শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করছে তারা? এই সমস্ত প্রশ্নের জন্য উত্তর দিচ্ছে এই ট্রেনিং সেন্টার। শিলিগুড়ি কমিশনারেটের আওতায় পড়ে ভবেশ মোড়। কমিশনারেট থেকে দূরত্ব 8 কিলোমিটার। কাছেই ভক্তিনগর থানা, আশিঘর পুলিশ ফাঁড়ি প্রায় 1.5 কিলোমিটার দূরে। অভিযোগ, পুলিশের নাকের ডগায় প্রশিক্ষণ শিবিরের আড়ালে চলছিল নারী পাচারের কারবার, অথচ টের পেল না কেউ। সূত্রের খবর, ট্রেনিং সেন্টারের নামে কারা বাড়ি ভাড়া নিয়েছিল স্থানীয় থানাতে তার কোনো তথ্য নেই। পুলিশ সূত্রের দাবি, বাড়ির মালিকও এলাকায় থাকেন না। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ঘরের মেয়ে ঘরে ফিরেছে, কিন্তু বিপদ কেটেছে কি? প্রশ্নটা তুলতেই হচ্ছে। তার কারণ
ময়নাগুড়ির একটি পরিবারকে নাকি নারী পাচারের কুচক্রীরা ফোন করে হুমকি দিচ্ছে। ভাবুন, এই বলছিল একটু আগে না যে সরকারি প্রজেক্টের কর্মচারী, এখানে সরকারি প্রজেক্ট চালায় মেয়েদের ট্রেনিং দেওয়ার। আচ্ছা, তারা পুলিশে কমপ্লেন করবার জন্য গিয়ে হুমকি দেবে? এই মর্মে লিখিত অভিযোগও দায়ের হয়েছে ময়নাগুড়ি থানায়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। আজই ওই পরিবারের সঙ্গে কথা বলতে গ্রামে পৌঁছেছিলাম আমরা, কিন্তু তীব্র আতঙ্কে মুখে কুলু পেটেছেন তারা। ভাবুন কতটা বড় আতঙ্ক, এই কুচক্রীদের কত দাপাদাপি। পুলিশে কমপ্লেন করে অভিযোগ করার পরেও তারা টিভি ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছে। উত্তরবঙ্গে নারী পাচার চক্রের পর্দাফাঁস, হাতে নাতে গ্রেপ্তার 2 অভিযুক্ত, গোপন ডেরার হদিশও মিলেছে। তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু চুপ করে বসে নেই নারী পাচার চক্রের অপরাধীরা। অভিযোগ, সোমবার রাতে এনজেপি স্টেশন থেকে যে 56 জন তরুণীকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে উড়োফোনে হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে একটি অভিযোগও দায়ের হয়েছে ময়নাগুড়ি থানায়। সেই অভিযোগপত্র আমাদের হাতে এসেছে, কিন্তু গরিব ঘরের এই লোকজনের মনে আতঙ্ক এতটাই জেঁকে বসেছে যে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ির সেই গ্রামে, যেই গ্রাম থেকে কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল ময়নাগুড়িরই এক কলেজ ছাত্রীকে। আমরা পরিবারের লোকের সঙ্গে কথাও বললাম, কিন্তু তারা ভয়ের চোটে ক্যামেরার সামনে কেউ আসতে চাইছে না। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দোষারোপের পালা শুরু হয়েছে। এত স্পর্ধা কোথা থেকে তারা পাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিতভাবে এই মানুষগুলোকে চিহ্নিত করে এই পাচারকারী, তাদের পেছনে কোন রাজ্যের মানুষ জড়িয়ে রয়েছে, কারা জড়িয়ে রয়েছে, সবটা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেবে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পাচারকারীরাও তৃণমূলের সাথে যুক্ত। যত অসামাজিক কাজ আছে, যত আপনার উগ্রপন্থী সুলভ কাজ আছে, সমাজ বিরোধী কাজ আছে, প্রত্যেকটা কাজের সাথে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ আছে। আর ভোটের কারণে মমতা ব্যানার্জিরা এদের মাথায় ছাতা ধরে আছে। চা বাগানের শ্রমিক পরিবার তারা কিভাবে তাদের জীবন কাটাচ্ছে, নিজেকে বেচে দিয়ে জীবন কাটাতে হচ্ছে। রাজ্য সরকার তো উন্নয়নের একেবারে ফুলঝুরি ছোটাচ্ছে। বাংলার চেহারা কি এখান থেকে বোঝা যায়। ভাবতে পারেন এত বড় কাণ্ডের পর্দাফাঁসের পরও কিভাবে সক্রিয় নারী পাচার চক্রের অপরাধীরা? তারা এতটাই প্রভাবশালী যে চা বাগান এলাকার এই মানুষগুলো লক্ষ্মীহারা হওয়ার উপক্রম হওয়া সত্ত্বেও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। সেই সঙ্গে সামাজিক সমস্যা, লোকলজ্জার ভয় তো রয়েছে। নীলেশ্বর স্যান্যালের রিপোর্ট, TV9 বাংলা। উত্তরের কন্যাদের মতো উত্তরের এটিএমও নিরাপত্তাহীন, জানেন? যেখানে সাধারণ মানুষের পয়সা থাকে সেটায় কোনো রকম নিরাপত্তার ব্যবস্থাই নেই। না হলে 5টি এটিএম থেকে কয়েক মাসে কিভাবে লুট হলো 1,25,00,000 টাকা। এই যে আপনার থেকে এটিএম এ চার্জ নেয় ব্যাংক, তার একটা অংশ তো রক্ষণাবেক্ষণের নিরাপত্তার পিছনে খরচ হওয়ার কথা, তাকে আদৌ হচ্ছে? যেভাবে প্রহরীহীন একটার পর একটা এটিএম সাফ হচ্ছে, তাতে তো চিন্তা বাড়তে বাধ্য। আর এটিএম লুট হলেই চোরের পিছনে না ছুটে ঝাঁপ বন্ধ করে দিচ্ছে ব্যাংক, আর তাতে ভুগছি আমি, আপনি। সেই উত্তরবঙ্গ আবার এটিএম এ লুট। 10 মিনিটের অপারেশনে সাফ 20 লক্ষ টাকা। অপরাধীদের দেখতে পেয়েও নাগাল পেল না পুলিশ, তা ছাপিয়ে আলোচনায়। শিলিগুড়িতে আবারও এটিএম লুট, আবারও নজরে সেই হরিয়ানা গ্যাং। শিলিগুড়িতে সেই SBM অরক্ষিত এটিএম। উত্তরবঙ্গের ধারাবাহিক এটিএম ডাকাতি। এ পর্যন্ত 5টি ঘটনায় লুটের পরিমাণ 1,25,00,000 টাকা। শুরুটা হয়েছিল রায়গঞ্জ দিয়ে। রায়গঞ্জে রক্ষীবিহীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে লুট হয় 29 লক্ষ টাকা। ওই 8ই মার্চের রাতে প্রায় 12 লক্ষ টাকা সাফ হয় ইটাহারের একটি এটিএম থেকে। 13ই জুন ময়নাগুড়িতে 54 লক্ষ টাকা, 18ই জুন শিলিগুড়িতে 10 লক্ষ টাকা এবং 23শে জুলাই শিলিগুড়িতেই লুট হয়েছে 20 লক্ষ টাকা।
আশ্চর্যের বিষয় হলো যে এটিএমগুলিতে লুট হয়েছে তার কোনোটিই আর চালু হয়নি। সহজ সমাধান হিসাবে এটিএমে ঝাঁপ ফেলা হয়েছে। তার ফলে টাকা তুলতে গিয়ে পদে পদে সমস্যায় ওই সব এলাকার বাসিন্দারা। প্রত্যেকটা এটিএম ইনসিকিউর অবস্থায় পড়ে আছে, মানুষের টাকা পয়সার কোনো সিকিউরিটি নেই। এখন ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড, এগুলো তো সিসি ক্যামেরা দরকার। এগুলো আমাদের এখানকার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এর উপর খুব খারাপ প্রভাব পড়ছে। মানুষ তো অসুরক্ষিত হয়ে। আসলে ব্যাংক কর্তৃপক্ষ জানে এটিএম থেকে টাকা লুট হলে সেসব তো বিমা কোম্পানির বিষয়, আর খরচ কমাতে গিয়ে রক্ষী কমিয়ে ফেলা হচ্ছে। গ্রাহকদের একাংশ বলছে এসবই বুঝিয়ে দিচ্ছে তাদের দিকে ভাবার সময় নেই ব্যাংক কর্তৃপক্ষর। এটিএম গুলো না আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাত বেরাতে অনেকে টাকা পয়সার দরকার পড়ে, তখন তো এটিএম গুলোতেই যায়। এটিএম অবস্থায় এই অবস্থায় পড়ে আছে, কোনো কিছুই দেখতে পাচ্ছি না, একদম আমাদের খুব অসুবিধা হচ্ছে আর কি। সেটার জন্য এটিএমটা তাহলে খুব সুবিধা হয় আমাদের। মাসে 5 বারের বেশি এটিএম ব্যবহারের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা করে কাটা হয় গ্রাহকদের থেকে। এই নিয়ম শুরুর সময় বলা হয়েছিল ওই টাকা এটিএম রক্ষণাবেক্ষণে ব্যবহার হবে, কিন্তু বাস্তব হলো সরকারি বা বেসরকারি কোনো ব্যাংকই সেটা করে না। সাধারণ গ্রাহকদের চলে বলে কৌশলে তাদের থেকে বিভিন্ন সার্ভিস চার্জ, এটিএম এর ট্রানজ্যাকশন লিমিট করে দেয়া, প্রত্যেক বছর সার্ভিস চার্জ কিন্তু বাড়াচ্ছে। ঋণ খেলাপি শিল্পপতিদের লাভ হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। টাকা আপনার, কিন্তু সুরক্ষা। জালিয়াতির দুনিয়ায় যেদিকে পরিস্থিতি যাচ্ছে তাতে হয়তো আপনাকেই এবার থেকে তার দায়িত্ব নিতে হতে পারে। প্রসেনজিৎ, রূপক, নীলেশ্বরের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার ময়দানে ফুটবলের মরশুম সবে শুরু। দলগুলো এখন ঘর গোছাতে ব্যস্ত। কোন খেলোয়াড় কোন ক্লাবে গেলেন তা নিয়ে জোর চর্চা চলছে। তবে দলবদলের এই বাজারে সব আলো একাই কেড়ে নিতে পারেন যিনি, তার নাম হুমায়ুন কবির। হ্যাঁ, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথা বলছে। তৃণমূল, কংগ্রেস, বিজেপি সব দল তার ঘোড়া হয়ে গিয়েছে। এবার শুধু নিজের দল করাটুকুই বাকি ছিল। সেটাও বোধহয় আর বেশি দেরি নেই। দিন 15-র মধ্যে, মানে খুব বেশি হলে দিন 20-র মধ্যে করে ফেলবেন হুমায়ুন। কেন বলছি শুনুন। যে আমাকে একটা নতুন দল গঠন করতে হবে। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আছে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা-52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। দলে থেকে কাজ করতে পারছি না। 2021-এর বিধানসভা ভোটের আগে ঠিক এই কথাটাই শোনা যেত দল বদ্যুদের মুখে। তৃণমূলকে 15ই আগস্টে ডেডলাইন দেওয়া হুমায়ুনের মুখেও এখন সেই একই সুর। কোনো রাজনৈতিক আলোচনা করে না, কোনো গুরুত্ব আমি সেখানে পাই না, আমার বিধানসভার ক্ষেত্রেও পাই না। যোগ্য ভোটাররা যাতে যোগ্য সম্মান পায়, নেত্রীর কাছে তার উন্নয়নের ঠিকমতো ইচ্ছা পায় বা অংশ পায়, সেটা মানে মাসখানেক আগে TV9 বাংলাকে ভিতরের খবর শুনিয়েছিলেন হুমায়ুন। সে কথায় কংগ্রেস ছিল, প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন এবং 2026-এর জানুয়ারি মাসও ছিল। কিন্তু হঠাৎ জানুয়ারি থেকে এগিয়ে অগাস্টে যে মুর্শিদাবাদ জেলাটা পর্যালোচনা করে চালানোর জন্য 10 জনের একটা কমিটি করে দেওয়া হবে। জুলাই মাসের ক তারিখ? 23 তারিখ। অদ্যাবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আসা কথাটাও জেলার নেতারা কোনো গুরুত্ব দিয়ে ভাবে না বা চিন্তা ভাবনার মধ্যে রাখে না। পিছন থেকে কলকাঠি নাড়ছে। সর্বোচ্চ নেতৃত্বকে বলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাহলে আমি ক্লান্ত হয়ে গেছি। হুমায়ুন কবির মুর্শিদাবাদে তৃণমূলের সংখ্যালঘু মুখ। তার রাজনীতির হাত যশেই বহরমপুরের ডাবল হ্যাট্রিক অধরা থেকে গিয়েছে বলে দাবি করেন খোদ অধীর চৌধুরী। হুমায়ুন জল্পনা নিয়ে তাঁর কি মত শুনুন। মমতা ব্যানার্জি ছেলেটাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে হয়েছে আর কি। কতবার আমাকে লোকসভায় হারানোর জন্য এই হুমায়ুন কবিরকে সামনে রেখে একটা দাঙ্গা, এবং সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে 30 ভাগ হিন্দু, 70 ভাগ মুসলমান মনে করলে হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে, এটা প্রকাশ্যে টিভির সামনে মমতা ব্যানার্জির নির্দেশে তাকে বলতে হয়েছিল। কিন্তু যখন তার মনে হলো এবার হুমায়ুন কবির আমার বোঝা হয়ে যাবে, বোঝাটাকে তাকে নামাতে হবে। তাই বোঝা নামানোর জন্য যখন তাকে উপেক্ষা করছে, তখন সম্ভবত সে মনে করছে
তারও পাল্টা কিছু করা উচিত। হুমায়ুনের সাফ কথা, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর আর নদিয়ার কিছু অংশে প্রার্থী দেবেন, যে সমস্ত আসন সংখ্যালঘু প্রভাবিত বলেই পরিচিত। আর বাংলার সংখ্যালঘু সমাজ কি চাইছে সেই নিয়ে নাকি ইতিমধ্যে একটা সমীক্ষাও সেরে রেখেছেন হুমায়ুন। টোটাল বাংলায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত মেজরিটি সিট আছে সেই সব সিটে মুসলিমরা কি করতে চায়, তাদের মনের মধ্যে যেটা চলে সেটাকে গ্রাসরুট থেকে তুলে আনার জন্য একটা সার্ভে টিম আমি স্পেশালি নিয়োগ অলরেডি করেছি। তারা সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্টে পুজোর পরে আমাকে সার্বিক রিপোর্ট দেবে। 2,10,00,000 মানে প্রায় 75%-এরও বেশি, 80% বাঙালি মুসলিম ভোটার আছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।